D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশরের কায়রো গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 3 মাসে কোনো কোনো ওষুধের দাম বেড়েছে 110% পর্যন্ত। ডলার সংকট অন্যতম কারণ বলছে কোম্পানিগুলো। মধ্যরাতে রাজধানীর কাপ্তান বাজারে যৌথ বাহিনীর অভিযান, অবৈধ দোকান উচ্ছেদ, জরিমানা। মালয়েশিয়ায় চলতি মাসেই শেষ হচ্ছে জরিমানা দিয়ে অবৈধদের দেশে ফেরার সুযোগ, কাজে লাগাচ্ছেন বাংলাদেশিরাও। স্বাগত এখন সকালে পুরো আয়োজন জোরের সঙ্গে আছি আমি সুমাইয়া রাত্রি। মিশরের রাজধানী কায়রোতে 11তম D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাত 1:20 দিকে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি মিশরের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে। D8 সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান সহ কয়েকটি দেশের সরকার প্রধান অংশ নেবেন। মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ও নাইজেরিয়ার একজন উচ্চ পদস্থ কর্মকর্তাও এতে প্রতিনিধিত্ব করবেন। ভবিষ্যতের অর্থনীতির জন্য যুব ও MSE এর গুরুত্ব থাকার কারণে সম্মেলনটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়। এছাড়াও সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক উন্নয়ন সহযোগিতা, বিশ্ব অর্থনীতিতে নিজেদের অবস্থান তৈরি, পারস্পরিক বাণিজ্য সম্পর্ক ও সুবিধা বৃদ্ধি নিয়ে কাজ করার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ছাড়াও মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক D8 এর সদস্য। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য আরও সুস্পষ্ট করলেন প্রেস সচিব। জানালেন 2026-এর 30 জুন বা এর কাছাকাছি সময় নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রেস সচিব আরও জানান, নির্বাচনের আগে কতটুকু সংস্কার হবে তা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ঠিক করবে জাতীয় ঐক্যমত গঠন কমিশন। আজহার লিমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। বিজয় দিবসে প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন নিয়ে এই বক্তব্যের পর আলোচনা চলছে রাজনীতির বিভিন্ন শিবিরে। সালের শেষ দিক থেকে 2026 এমন প্রেক্ষাপটে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন, যেখানে প্রশ্ন ছিল আরও সুনির্দিষ্ট করে সরকার জানাবে কিনা কবে হবে নির্বাচন, যে প্রশ্নটি রাজনৈতিক একটি দলের পক্ষ থেকে তোলা হচ্ছে। ডিসেম্বরের মধ্যে হতে পারে, উনি একটা আলোকপাত করেছেন। আর এক্সাক্ট ডেট কি, এটা তো সত্যিকার অর্থে অনেক ক্ষেত্রে এটা ডিপেন্ড করবে রিফর্মের উপর, বাট উনি একটা মানে টাইম একটা দিয়ে দিয়েছেন। আপনি এক্সপেক্ট করতে পারেন যে ইলেকশন হচ্ছে 2026-এর জুনের 30 তারিখের মধ্যে। এখানে সরকারের মুখপাত্র কর্মকর্তারা সংস্কার কতটা হবে তা নিয়েও ইঙ্গিত দেন। প্রশ্ন ছিল সংস্কারের ঐক্যমত্যে পৌঁছাতে কাদের গুরুত্ব দেওয়া হবে। যদি রাজনৈতিক দলগুলোর সাথে পক্ষ থেকে এরকম প্রস্তাব আসে বা আদালত থেকেও যদি কোনো নির্দেশনা আসে এ বিষয়ে, যেহেতু এই বিষয়ে কিছু মামলা হয়েছে, গত সরকারের যে অপকর্ম, খুন, রাহাজানি, দুর্নীতি ইত্যাদি অনেক বিষয়ের মামলা হয়েছে, এগুলো বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। তো এই সবগুলো বিষয় বিবেচনায় নিয়ে সরকার যদি মনে করে বা যে কমিশনটা হচ্ছে তারা যদি মনে করে, তাহলে তারা সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে, সেই স্বাধীনতা তাদেরকে দেওয়া হবে। সাংবাদিকেরা ওবায়দুল কাদেরের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ব্যাপারেও প্রশ্ন তোলেন। সেই সময় তো আপনি দেখেন যে একটা এক্সট্রাঅর্ডিনারি টাইম ছিল, সেই সময় অনেকে পালিয়ে গেছেন। আর ওবায়দুল কাদের 3 মাস বাংলাদেশে ছিলেন কি ছিলেন না, এটা পুরো জিনিসটা তো আমরা তো সত্যি এটা তো তথ্যভাবে আমরা তো এভিডেন্সটা আমরা এখনো আমাদের হাতে নাই। এই ব্রিফিংয়ে প্রেস উইংয়ের কর্মকর্তারা D8 সম্মেলনে প্রধান উপদেষ্টার যোগদান এবং শিক্ষা খাতের সংস্কারে সরকারের পরিকল্পনা তুলে ধরেন। আজহার লিমন, এখন, ঢাকা। প্রধান উপদেষ্টা সম্ভাব্য যে সময় দিয়েছেন তা থেকে আরও যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হওয়া জরুরি বলে মনে করে বিএনপি। দলের ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার নেতাকর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, স্বচ্ছ নির্বাচনে বিশ্বাস করে তার দল, যে কোনো মূল্যে জনগণের ভোটাধিকার রক্ষা করা হবে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দেশব্যাপী রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি নিয়ে প্রশিক্ষণ কর্মশালা করছে বিএনপি।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ঢাকা বিভাগের 3 জেলায় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কর্মশালায় নেতাকর্মীদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন তিনি। বলেন, স্বচ্ছ নির্বাচনে বিশ্বাস করে বিএনপি, যে কোনো মূল্যে ভোটের অধিকার নিশ্চিত করা হবে। জনগণকে সঙ্গে রাখুন, জনগণকে সাথে রাখুন। আমরা কিন্তু সবসময় বলেছি আমরা আমির নির্বাচনে বিশ্বাস করি না। আমরা একটি রাজনৈতিক দল, নির্বাচনে আমরা যাব, নির্বাচন আমরা করব, নির্বাচন আমরা চাইব। আমরা একটি স্বচ্ছ স্বাভাবিক নির্বাচনে বিশ্বাসী, যেখানে মানুষ নির্ভয় নির্দ্বিধায় ভোট দিবে। আমরা সেই নির্বাচনে বিশ্বাসী, মুক্তভাবে ভোট দেবে। নেতাকর্মীদের বলেন, বিএনপির প্রতি আস্থা রেখেছে জনগণ, তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, থেমে যায়নি। স্বৈরাচার পালিয়ে গেছে, স্বৈরাচারের মাথা পালিয়ে গিয়েছে, কিছু কিছু ছোট ছোট মাথাও পালিয়ে গিয়েছে, কিন্তু লেজ শরীরের অনেকাংশ অবশিষ্ট রয়ে গিয়েছে। তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে। কাজে আপনাদেরকে এই ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে। একই অনুষ্ঠানে দলটির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য সময় দিয়েছেন, তবে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হওয়া জরুরি। প্রধান উপদেষ্টা ওনার দায়িত্ব থেকে নির্বাচনের ব্যাপারে যে আশ্বাস দিয়েছেন, আমরা মনে করি আরো যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনটা হওয়া খুব বেশি জরুরি। এদিকে মঙ্গলবার রাজধানীর বিএসএমএমইউতে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের মতাদর্শের বাইরে রাষ্ট্র সংস্কার হলে ভুল হবে। রিফর্ম কেউ একা বসে একটা টেবিলে রিফর্ম করে না, এটা গণতান্ত্রিক প্রক্রিয়া, এটা সংসদে হতে হয়, এটার ওনারশিপ থাকতে হয়, রাজনীতিবিদদের মধ্যে, জনগণের মধ্যে ওনারশিপ থাকতে হয়। সুতরাং বাংলাদেশের রিফর্ম হবে আগামী দিনে সংসদে জনগণের ম্যান্ডেট নিয়ে। জনগণ বিএনপির ৩১ দফা বাস্তবায়নে রাষ্ট্র গঠনের সুযোগ দেবে বলে আশা প্রকাশ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। শাহিনুল ইসলাম সাগর, এখন, ঢাকা। গত ৩ মাসে কোনো ওষুধের দাম বেড়েছে ১১০% পর্যন্ত। কোম্পানিগুলো দাম বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে বলছে ওষুধের কাঁচামাল আমদানিতে ডলার সংকট। খাত সংশ্লিষ্টরা বলছেন, পালিয়ে যাওয়া শেখ হাসিনা সরকারের উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক এমপি নাজমুল হাসান পাপনের একচেটিয়া আধিপত্যে পরিবর্তন করা হয় ওষুধ নিয়ন্ত্রণ আইন, যেখানে প্রাইমারি হেলথ কেয়ারের ১১৭টি জেনেরিক ওষুধের দাম সরকারের হাতে রেখে বাকিগুলো চলে যায় কোম্পানির কাছে। বিস্তারিত দেলাওয়ার দোলনের প্রতিবেদনে। মেরুপেন 1 গ্রাম, এই ওষুধটা কি আছে? স্কোয়ারটা ১০০০ টাকা বেশি, আর রেটটা আমাদের ১০০০ টাকা করে ফ্ল্যাট রেট। ওষুধের দর নিয়ে এই কথোপকথন প্রতিবেদক ও ওষুধ বিক্রয় কর্মীর। জীবাণু প্রতিরোধী মেরুপেনাম ওষুধটি আমরা এই লাস্ট ফার্মা থেকে নিয়েছি ১০০০ টাকায়, যদিও এর MRP ১৩০০ টাকার বেশি। অন্যান্য কোম্পানির ক্ষেত্রে যা আরও বেশি। এবার আমরা দেখাতে চাই সরাসরি কোম্পানি থেকে নিলে এর দাম পড়ে কত। ছদ্মবেশে রোগীর স্বজন সেজে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন প্রতিবেদক। তারা বলছেন, MRP যাই থাকুক, দাম পড়বে সর্বোচ্চ ৭০০ টাকা। কোন সস্তা? আরো সস্তা পাওয়া যাবে ৪০০ টাকা বলা হয়, আরো সস্তা একটা নিলেই হবে। টপ 10 কোম্পানির ভিতরে ৭০০ নিচে কেউ নাই, এটা হলো কোম্পানি রেট। সাম্প্রতিক তথ্য বলছে, জীবন রক্ষাকারী অর্ধশতাধিক ওষুধের দাম বেড়েছে। কোনো ওষুধের দাম বেড়েছে ১১০% পর্যন্ত, গড়ে যা বৃদ্ধির হার ২৯%। খোদ ওষুধ প্রশাসন অধিদপ্তরের অভিযোগ, কোম্পানিগুলো বাজারে আগে দাম বাড়িয়ে পরে অনুমোদনের জন্য আবেদন করে, যদিও এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। তবে ওষুধ উৎপাদনকারী কোম্পানিগুলো বলছে, জ্বালানি তেল ও ডলারের মূল্যবৃদ্ধির কারণে কিছু ওষুধের দাম সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে র ম্যাটেরিয়ালসের দাম হুহু করে বাড়ছে, বিভিন্ন নিয়ম নীতি চেঞ্জ হচ্ছে, এটার যে প্যাকেজিং ম্যাটেরিয়াল সেটার দাম বাড়ছে, অভ্যন্তরীণ পরিচালনা ব্যয়
সেটা কিন্তু অনেক বেড়েছে। বাজার ঘুরে দেখা যায় কোম্পানি ভেদে ওষুধের দামেও বিস্তর ফারাক। অন্যদিকে আন্তর্জাতিক ওষুধ কোম্পানিগুলোর দরের তুলনায় বাংলাদেশে সেসব ওষুধগুলোর দাম বেশি। যারা ইনভেস্ট করেছেন তারা তাদের লাভের দিকটা সবসময় হিসাব করেন। ইবনে সিনা কিন্তু ট্রাস্ট পরিচালিত একটা প্রতিষ্ঠান, তো ট্রাস্টের যে পরিচালনায় যেটা হয় সেখানে কিন্তু লাভের কথাটা থাকে না। দেশে ওষুধের বাজার ৩৫,০০০ কোটি টাকার। কোম্পানিগুলো ৪,১৮০টি জেনেটিকের ৩৫,২৯০টি ব্র্যান্ডের ঔষধ উৎপাদন করে। অভিযোগ আছে আওয়ামী লীগের শেষ আমলে সালমান এফ রহমানের কোম্পানি ব্যাক্সিমকোর চাপে ঔষধ নিয়ন্ত্রণ আইন পরিবর্তন করে। এতে প্রাইমারি হেলথ কেয়ারের ১১৭টি জেনেরিক ওষুধের দাম সরকারের হাতে রেখে বাকিগুলো চলে যায় কোম্পানির কাছে। ২০২৩ কার্যকর শুধু কসমেটিক আইনের ৩০(১) এবং ২ ধারায় গ্যাজেটে প্রকাশিত ওষুধসমূহ ছাড়া বাকি সকল ওষুধ এর নিয়ন্ত্রণের ক্ষমতা ওষুধ প্রশাসনের হাতে নেই। স্বাস্থ্য সেবা সংশ্লিষ্টরা বলছেন, বিগত কোনো রাজনৈতিক সরকারই সাধারণ মানুষের কল্যাণের কথা চিন্তা করে ওষুধের দাম নিয়ন্ত্রণে কাজ করেনি। সবগুলোর কিনে আলাপ না করে ২৫০ থেকে ৩০০ ওষুধ সম্পর্কে এই বিষয়টাকে নির্দিষ্ট করলেই কিন্তু মানুষের সাধারণ রোগ ব্যাধি ৮০% মানুষের রোগ ব্যাধি চিকিৎসা করা সম্ভব। সংশ্লিষ্টরা বলছেন, কোম্পানিগুলোর মার্কেটিংয়ের অসুস্থ প্রতিযোগিতা বন্ধ হলে কমবে ওষুধের দাম। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। সড়ক অবরোধ করে ব্যবসা করায় রাজধানীর কাপ্তান বাজার দিন-রাত থাকে যানজটের কবলে। এই সড়ক থেকে অবৈধ দোকান উচ্ছেদ করতে মঙ্গলবার অভিযানে নামে যৌথ বাহিনী। এ সময় সড়ক থেকে সরিয়ে দেওয়া হয় দোকানপাট, হয়েছে জরিমানাও। তবে ব্যবসায়ীদের দাবি, প্রতিদিন লক্ষাধিক টাকা চাঁদা দিয়েই চলে ব্যবসা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। অভিযান শুরু হলে ক্যামেরা দেখে এইভাবে দৌড়ে পালান মুরগি ব্যবসায়ীরা। মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর কাপ্তান বাজারের চিত্র এটি। সড়ক বন্ধ করে প্রতিদিন এভাবে চলে মুরগির অবৈধ বাজার। অবৈধভাবে বসাই বাজার উৎখাত করতে নিরাপদ সড়ক আন্দোলনের আয়োজনে যৌথ বাহিনীর অভিযান। উচ্ছেদ করা হয় রাস্তার পাশের ব্যবসায়ীদের। এ সময় জব্দ করা হয় বেশ কয়েকটি দোকানের মুরগির খাঁচা। ব্যবসায়ীদের দাবি, ইজারা নিয়েই দোকানের অনুমোদন দিয়েছে সিটি কর্পোরেশন। এই জায়গাটা তো আমাদের হইতেছে না, আমরা তো ব্যবসায়ী, অনেক ব্যবসায়ী, এখানে তো অল্প। আপনারা সবাই মিলে বসে আমাদের একটু সময় দেন, একটা জায়গার ব্যবস্থা করে দেন। কাপ্তান বাজার পোল্ট্রি মুরগি ব্যবসায়ীদের দাবি, দক্ষিণ সিটি কর্পোরেশনকে প্রতিদিন লক্ষাধিক টাকা চাঁদা দিতে হয় তাদেরকে। রাস্তার উপরে না, যেটা সিটি কর্পোরেশন আমরা টাকা দিই, আমরা অন্য কারো টাকা দিই না। 1 লক্ষ কত টাকা প্রতিদিন জমা হয় সিটি কর্পোরেশনে, যে খাসের জন্য সিটি কর্পোরেশন নেয়। অভিযান শেষে সড়কের উপরে রাখা 5টি ট্রাককে মোট 25,000 টাকা জরিমানা করা হয়। ইজারার মেয়াদ পার হয়েছে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। 5টা গাড়িকে প্রতি গাড়িকে 5,000 টাকা করে আমরা জরিমানা করেছি। তো সেই ইজারার যেটা একটা চুক্তি থাকে বা মেয়াদ থাকে, ইজারা মেয়াদ অন্তে এখন এটি খাস কালেকশন করা হচ্ছে। আবার এটা ইজারার প্রক্রিয়া চলমান আছে। যদি এটা টেন্ডার ড্রপ করে তারা ইজারা গ্রহণ করে, তাহলে যিনি ইজারাদার হবেন তিনি এটা টাকাটা উঠাবেন। এখন এটি খাস কালেকশন করা হচ্ছে। অভিযানের এক পর্যায়ে রাস্তার পাশে থাকা ভ্যান উচ্ছেদের সময় ক্ষিপ্ত হয়ে যান ব্যবসায়ীরা। বাকবিতণ্ডায় জড়ান ছাত্র ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে। রকিবুল রাহাত, এখন, ঢাকা। উত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। দিনে কিছুটা রোদ থাকলেও রাতে অনুভূত হচ্ছে হাড় কাঁপানো শীত। এদিকে নওগাঁয় কুয়াশা কমলেও উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। সব থেকে কষ্টে আছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। শীত পরিস্থিতি জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন লুৎফর রহমান ও নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। প্রথমে চলে যেতে চাই পঞ্চগড়ের লুৎফরের কাছে। লুৎফর, আপনার কাছে জানতে চাই, আজকে শীতের প্রকোপ কেমন দেখতে পাচ্ছেন? দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণের কার্যক্রম চলমান রয়েছে কিনা জানাবেন। রাত্রি উত্তরের জেলা পঞ্চগড়কে বলা হয়ে থাকে হিমালয় কন্যা। বরাবরই কিন্তু প্রান্তিক জেলায় শীতের তীব্রতা একটু বেশি। হিমালয় কাছে থাকায় আমরা দেখেছি এখানে কিন্তু ঋতু বৈচিত্র্যের শীতের আগমন ঘটে একটু আগে, এবং শীতের স্থায়িত্ব কালও কিন্তু এখানে বেশিরভাগে থাকে। আমরা দেখেছি যে
শীত এলে দুর্ভোগে পড়েন প্রান্তিক এই জেলার মানুষেরা। গত কয়েকদিন ধরে এই জেলায় কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আমরা দেখেছি শীত এলেই বেশিরভাগ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু বিরাজ করে প্রান্তিক এই জেলায়। গতকালও দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.1 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় প্রান্তিক এই জেলায়, এবং আমরা দেখেছি আজ সকাল 6টায় পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয়েছে 9.2 ডিগ্রি সেলসিয়াস। গতকালের চেয়ে এই মুহূর্তে কিছুটা বেশি থাকলেও আসলে সকাল 9টার মধ্যেই আমরা জানতে পারবো যে পঞ্চগড় সর্বনিম্ন তাপমাত্রা আজ কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হচ্ছে। এবং আমরা দেখেছি যে এই শীত এলে পঞ্চগড়ে যারা খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষ, ছিন্নমূল মানুষ রয়েছেন, তারা কিন্তু বিপাকে পড়েন। এবং আমরা অনেককেই দেখেছি যে যারা প্রয়োজনীয় সংখ্যক শীত বস্ত্রের অভাবে খুব কষ্টে রাত পার করছেন। অনেকে আমরা দেখি খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন বলেও আমরা দেখেছি। সড়কের পাশে বাড়ির উঠোনে তারা আগুন করে উষ্ণতা নেবার চেষ্টা করছেন। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এবছর পঞ্চগড়ের জন্য প্রায় 1 লাখ শীতবস্ত্রের চাহিদা পাঠানো হয়েছে। তার মধ্যে 12,000 শীতবস্ত্র তারা পেয়েছেন, এবং এই 12,000 শীতবস্ত্র কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তারা বিতরণ করছেন। এবং তার পাশাপাশি আরো 15 লাখ টাকা শীতবস্ত্র কেনার জন্য তারা বরাদ্দ পেয়েছেন। যদিও এই শীতবস্ত্রের যে বরাদ্দ রয়েছে তা এ জেলার বিরাট অঙ্কের মানুষের, দরিদ্র মানুষের তুলনায় কিন্তু খুবই কম বলে তার স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। এই গত কয়েকদিনের যে শীতের চিত্র সেটি যদি বলি, আমরা গত কয়েকদিনে দেখেছি যে শীতের তীব্রতা বেশিরভাগই থাকছে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত। দিনে সকালে সূর্যের দেখা মিলছে, এবং সূর্যের দেখা মেলার পরে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে থাকে, এবং দিনের বেশি দেখছি যে আমরা দিনের বিকেল পর্যন্ত তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। তারপরে আবার দেখা যাচ্ছে যে বিকেল গড়াতেই কিন্তু আবার তাপমাত্রা নামতে থাকে, এবং পরবর্তীতে আমরা দেখি যে রাতে বৃষ্টির মতো কুয়াশা ঝরে। আজ এই মুহূর্তে কিন্তু চারপাশে সূর্যের দেখা মিলেছে, এবং চারপাশে কিন্তু বৃষ্টি রোদ, এবং আকাশ এতটাই পরিষ্কার রয়েছে যে কাঞ্চনজঙ্ঘা পর্যন্ত দেখা যাচ্ছে। তো রাত্রি এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সার্বিক চিত্র। এবার যেতে চাই নওগাঁয় আব্বাসের কাছে। আব্বাস, এতক্ষণ তো লুৎফরের কাছ থেকে পঞ্চগড়ের পরিস্থিতি শুনছিলাম, সেখানে আজ কিছুটা মৃদু শৈত্যপ্রবাহ থাকলেও আজ কিন্তু রোদ উঠেছে। নওগাঁর পরিস্থিতি জানতে চাই, নওগাঁয় শীতের তীব্রতা কেমন দেখতে পাচ্ছেন, জানাবেন। রাত্রি গত কয়েকদিন থেকে উত্তরের জেলা নওগাঁয় তাপমাত্রার পারদ ওঠানামা করছে। যদি বলি যে গত কয়েকদিন থেকে 10 পয়েন্ট অর্থাৎ 9 ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বিরাজ করছে। আজকে তাপমাত্রার কথা যদি বলি যে গতকাল আবহাওয়া অফিস সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করেছে 11.5 ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল 10.9 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তাপমাত্রা পারদ ওঠানামা করছে। গত কয়েকদিন আগের কথা যদি বলি যে প্রচণ্ড কুয়াশায় চারপাশ ঢাকা থাকতে, এমনকি হেডলাইট জ্বালিয়ে গাড়ি ঘোড়া চলাচল করতে হতো, এবং মানুষরা আসলে বিপাকে পড়েছিল। তবে এই গত 4 দিন থেকে আমরা দেখছি যে সকাল থেকে আসলে সূর্যের দেখা মিলছে, সারাদিন সূর্য থাকছে, এবং সন্ধ্যার পর হালকা কিছু বাতাসের কারণে রাতের তাপমাত্রা কমে আসে, এবং তাপমাত্রা কমে আসার কারণে শীত অনুভূত হচ্ছে। তবে দিনে তাপমাত্রা ভালো থাকছে, অর্থাৎ বলা যায় যে সর্বোচ্চ 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। যেহেতু কিছুটা শীত অনুভূত হচ্ছে, যার কারণে আসলে যারা ছিন্নমূল এবং শ্রমজীবী মানুষ রয়েছেন তাদের অনেকটা কষ্ট করতে হচ্ছে। শহরের তুলনায় গ্রামের শীতের তীব্রতা একটু বেশি, আর যেহেতু কষ্ট হচ্ছে বিশেষ করে শ্রমজীবী, তারা আসলে কাজের সন্ধানে সকালেই বেরোতে হচ্ছে। যেহেতু আমি এখন শহরের মুক্তিময় অবস্থান করছি, আপনি দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই পিছনে যারা শ্রমজীবী মানুষ রয়েছে তারা আসলে এখানে ভোর থেকে কাজ যাওয়ার জন্য তারা অপেক্ষা করছেন। কমপক্ষে এখানে প্রায় 100 জন শ্রমজীবী মানুষ কাজে যাওয়ার জন্য অপেক্ষা করছেন, এবং তারা শীত নিবারণের জন্য মোটা পোশাক, চাদর বা কম্বল যা রয়েছে, জ্যাকেট
করেছে তারা গায়ে দিয়ে এখানে এই কাজের সন্ধানে অপেক্ষা করছেন। এরপর আসলে সারাদিন কাজ শেষ করে তারা আবারও সন্ধ্যার দিকে তারা ফিরে আসবেন। আরেকটি বিষয়টা হচ্ছে যে যেহেতু নওগাঁতে শীত কিছুটা কম হচ্ছে, যার কারণে রোগবালাইয়ের পরিমাণটাও কিছুটা কম হচ্ছে। হাসপাতালে খোঁজ নিয়ে দেখেছি যে হাসপাতালে রোগীর সংখ্যা কম এবং সেখানে ভালো সেবাও হচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে তাপমাত্রা দিনে ভালো এবং রাতে কম, যার কারণে আসলে নওগাঁর মানুষ কিছুটা আসলে ভালো মতে রয়েছে। এই ছিল আমার কাছে শীত নিয়ে নওগাঁ থেকে সব শেষ। পঞ্চগড় ও নওগাঁয় বেড়েছে শীতের তীব্রতা, সে খবরই জানছিলাম সহকর্মীদের মাধ্যমে। প্রতিষ্ঠার তৃতীয় বর্ষে শিক্ষা কার্যক্রমে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে 33টি বিভাগ অনুমোদন থাকলেও প্রথম ব্যাচে অস্থায়ী ক্যাম্পাসে 2টি বিভাগে শুরু হচ্ছে পাঠদান। এদিকে স্থায়ী ক্যাম্পাসের জন্য 250 একর জমি নির্ধারণ করা থাকলেও এখনও শুরু হয়নি অধিগ্রহণ প্রক্রিয়া। উত্তরের একমাত্র কৃষি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়টি এই অঞ্চলের কৃষি গবেষণা, উৎপাদন ও বিপণনের বড় ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। আর জানাবেন মোকাররম হোসেন, ছবি তুলেছেন আশিকুর রহমান। নীরবতাকে কাছে পেয়ে স্থবিরতাকেই যেন আপন করে নিয়েছে কুড়িগ্রামের তিস্তা, ধরলা আর দুধকুমার। এমন স্থবিরতা যেন এখানকার অর্থনীতিতেও। তাই এখানকার জীবন যেন উপভোগের নয়, কেবল যাপনের। তবে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা অঞ্চলে এবার যাত্রা শুরু করছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার তৃতীয় বর্ষে 2টি বিভাগে শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে উত্তরের একমাত্র কৃষি বিশেষায়িত এই বিশ্ববিদ্যালয়টি। আমরা নতুন আসছি, অনেকটা সহযোগিতা করেছে আমাদেরকে, এটাই আমার অনেক ভালো লেগেছে। কুড়িগ্রামের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি নির্ভর হওয়ায় কৃষি বিশ্ববিদ্যালয় পাচ্ছে বাড়তি গুরুত্ব। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, তারপরে ইকোনমিক জোন, এবং আমাদের ভবিষ্যতে ব্রহ্মপুত্র নদীর উপর যদি ব্রিজ হয়, এবং আরও একটা ব্রিজ আমাদের তিস্তা নদীর উপর হয়েছে, এবং সব কিছু মিলে আমরা মনে করি যে আমাদের কুড়িগ্রামের কৃষির যেটি উৎপাদন সেটি সর্বক্ষেত্রে বৃদ্ধি পাবে। এরই মধ্যে অস্থায়ী ক্যাম্পাসে কৃষি ও মৎস্য অনুষদ বিভাগে শিক্ষার্থী ভর্তি শুরু করেছে কুড়িগ্রামী। কৃষিগুচ্ছের আওতায় প্রথম ব্যাচে ভর্তির সুযোগ পাচ্ছেন 80 জন শিক্ষার্থী। প্রস্তুত করা হয়েছে ক্লাসরুম, ল্যাব আর আবাসনের ব্যবস্থা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে 33টি বিভাগের অনুমোদন থাকলেও সবগুলো বিভাগ চালু করতে দরকার স্থায়ী ক্যাম্পাস। এছাড়া স্বল্প জনবল আর অবকাঠামোগত অপ্রতুলতাও আছে। অত্র অঞ্চলের কৃষির সাথে যে সংশ্লিষ্ট বিষয়গুলো রয়েছে সেগুলো ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে এবং বিশ্বমানের রিসার্চ করে এই অঞ্চলে কিভাবে অর্থনৈতিক উন্নয়ন, কৃষির উন্নয়ন করা যায় সেই বিষয়ে বিশ্ববিদ্যালয় ভূমিকা রাখবে, এটি আমার দৃঢ় বিশ্বাস। ইতিমধ্যে এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ডক্টর জাকির হোসেন একটি বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে করে গিয়েছেন সমঝোতা চুক্তি। এর মাধ্যমে কুড়িগ্রামের শিক্ষার্থীরা ইন্টার্ন সহ উচ্চশিক্ষার সুযোগ পাবেন ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের প্রথম সারির আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে। আর গবেষণার মূল ক্ষেত্র হিসেবে ধরা হচ্ছে জেলার 45,000 হেক্টর চর কৃষি জমি ও 25,000 হেক্টর জলাশয়। তবে এসব পরিকল্পনা বাস্তবায়ন তখনই সম্ভব হবে যখন কুড়িগ্রামের সদর উপজেলার নালিয়ার দোলায় নির্ধারিত এই 250 একর জমিতে স্থায়ী ক্যাম্পাস পাবে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। কথায় বলে কুড়িগ্রামের পথে ঘাটে দারিদ্রতা এবং দুর্ভোগ হাত ধরাধরি করে হাঁটে। কিন্তু কুড়িগ্রামের কৃষিজমি, খালবিল, জলাশয় কিংবা নদীর চরে পরিকল্পিতভাবে কৃষি উৎপাদন করা গেলে এটি হতে পারত কৃষি বিপণন, উৎপাদন এবং কৃষি রপ্তানির একটি বড় হাব। সেই সম্ভাবনায় আশার আলো হয়ে দেখা দিতে পারে সদ্য স্থাপিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। তবে জন্য কুড়িগ্রামের মানুষকে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন, কারণ এখানে 250 একর জমি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য নির্ধারণ করা হলেও এখনও হয়নি অর্থ ছাড়। কুড়িগ্রাম থেকে মোকাররম হোসেন, এখন। কৃষি খাতে বাজেট বাড়লেও নরসিংদীতে বছর বছর কমছে কৃষক। একযুগে জেলায় 12 মাসি বা পেশাদার কৃষক কমেছে লক্ষাধিক। কৃষি প্রধান এই দেশে কেন কমছে কৃষক, এই প্রশ্নেরই উত্তর খুঁজেছেন রাকিবুল ইসলাম। ক্যামেরায় ছিলেন কাউসার আহমেদ। নরসিংদীর শিবপুরের বিলপাড়ের কৃষক রাজু মিয়া পারিবারিকভাবে কয়েক প্রজন্ম ধরে কৃষির সাথে সম্পৃক্ত। তবে তার সন্তানসহ পরিবারের কেউই এখন কৃষিকে পেশা হিসেবে নিতে চান না। রাজু মিয়া কৃষিকাজ ছেড়ে দিলে কৃষি কিংবা কৃষক এই শব্দটি তার পরিবার থেকে বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু কেন কৃষিতে এত অনীহা? জিনিসপত্রের দাম বেশি, আমরা জমিতে চাষ করে তুলি, ঠিক আছে, তুলল আমনে গিয়ে আমরা এটা একটা বেশ একটা লাভবান যাইতারি না।
রাজু মিয়ার মতো অবস্থা জেলার বাকি কৃষকদেরও। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে 2018 সালের জরিপে জেলায় পেশাদার কৃষক ছিল 3,40,970 জন। 2018 সালের আগে ও পরের কোনো পরিসংখ্যান দিতে পারেনি কর্তৃপক্ষ। তবে সংশ্লিষ্টদের সাথে কথা বলে ধারণা করা হচ্ছে বর্তমানে জেলায় কৃষকের সংখ্যা 3 লাখের কম, এক যুগ আগে যা ছিল 4 লাখের বেশি। সম্ভাবনা থাকা সত্ত্বেও কৃষি খাতে নির্ভরশীল পরিবারে খাদ্য নিরাপত্তাহীনতা, আয়ের বৈষম্য, কৃষি যান্ত্রিকীকরণের কারণে কাজের ক্ষেত্র কমে যাওয়া, জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন কারণে কৃষি পেশা ছাড়ছে মানুষ। সার কীটনাশকের বাড়তি দামও মরার উপর খাড়ার ঘা। সারা কিনতে বা ক্ষয় খরচ করে 5 টাকা পরে বেতন লাগে না, বাজারে 6 টাকা 7 টাকা। কৃষিকাজ করে শান্তি হইতেছি না। সার, হসপিট, পটাশ ইত্যাদির তুলনায় গিয়া কৃষিকাজও কিছু খাই না। কি নরম খালি খাইয়া যাওয়া যায়। মনে করেন বর্তমান যে একটা আয় করব না, ফলাফান লেখাপড়া করাইবো, এই সমস্ত কিন্তু বাও নাই গিয়া। কৃষিকাজ ছেড়ে কেউ পাড়ি জমাচ্ছেন প্রবাসে, কেউ হচ্ছেন গার্মেন্টস কর্মী কিংবা রিক্সা চালক। নরসিংদী জেলার কৃষক ও কৃষি উন্নয়নে বছরে গড়ে কত টাকা ব্যয় হয় তা জানাতে পারেনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তবে চলতি অর্থ বছরে কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ ও খাদ্য নিরাপত্তা খাতে সম্মিলিতভাবে বাজেট ধরা হয়েছে 38,259 কোটি টাকা, যা বিগত বাজেটের চেয়ে 2,379 কোটি টাকা বেশি। বাজেট বাড়লেও কেন কমছে কৃষক, এমন প্রশ্নের স্পষ্ট উত্তর নেই কৃষি কর্মকর্তাদের কাছে। তবে কৃষক কমছে এটা স্বীকার করে জানালেন উৎপাদন বৃদ্ধির কথা। কৃষি জমি যেহেতু আছে, কৃষক তো একবারে হারিয়ে যাবে না। হ্যাঁ, আমাদের একটা বলবো যে আমরা একটা ফরম্যাট হয়তো চেঞ্জ হবে। আগে কৃষক যেভাবে চাষাবাদ করতো সেভাবে হয়তো করবে না। আধুনিক প্রযুক্তি ও আধুনিক যে কলা কৌশল, আধুনিক জাত ব্যবহার করবে। বিবিএসের শ্রমশক্তি জরিপের তথ্য মতে বছরে পুরো দেশে প্রায় 15 লাখ মানুষ কৃষি পেশা ছেড়েছে। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। এখন সকালে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছে একটু পর। আবারও স্বাগত। এখন সকালে লবণ উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন কক্সবাজারের লবণ চাষিরা। উৎপাদন ভালো হলেও মৌসুমের শুরুতেই অপ্রত্যাশিত দরপতনে লাভের মুখ দেখা নিয়ে শঙ্কায় চাষিরা। এর সাথে যুক্ত হয়েছে লবণ আমদানি নিয়ে বাড়তি চিন্তা। এমন পরিস্থিতির মধ্যেই দেশের রেকর্ড পরিমাণ লবণ উৎপাদনের লক্ষ্য লবণ শিল্প উন্নয়ন কার্যালয়ের। লক্ষ্য পূরণ হলে এ মৌসুমে 1,900 কোটি টাকার লবণ বিক্রি হবে। কক্সবাজার থেকে মন্তোষ বেদজ্ঞের তথ্য ছবিতে থাকছে বিস্তারিত। বিস্তৃত লবণের মাঠ, যেখানে সমুদ্রের লবণাক্ত পানি রোদে শুকিয়ে পরিণত হচ্ছে লবণে। মাঠে পলিথিনের উপর জমাট বাঁধা লবণ সংগ্রহ করছেন শ্রমিকরা। পরে মাঠে স্তূপ করে রাখা সেই লবণ তোলা হচ্ছে ট্রাকে কিংবা নদীতে অপেক্ষমান নৌকায়। পরবর্তীতে অপরিশোধিত এসব লবণ কারখানায় পরিশোধনের পর যাবে দেশের বিভিন্ন স্থানে। কক্সবাজারের ইসলামপুর লবণ শিল্প এলাকার একদিকে যখন মাঠ থেকে লবণ তোলার ব্যস্ততা, তখন উল্টো চিত্রও চোখে পড়ে। এখনও অনেক জায়গায় সদ্য লবণের মাঠ তৈরিতে নেমেছেন শ্রমিকরা। চলছে মাঠ সমানের কাজ। বর্তমান যেটা রেট আছে এটা কিছুতেই পোষাবে না, যেহেতু আমরা যেগুলা এই শ্বাস করার জন্য এই লেবার রাখছি, এগুলো 6 মাসের জন্য একটা লেবারের দাম 1.5 লক্ষ টাকা। এখন লবণ 400 টাকা 300 টাকা এরকম লবণ বিক্রি হচ্ছে। যখন 2-3 মাস পরে যখন লবণ উঠবে তখন একটু দাম বাড়বে আশা করি। 800 টাকা আর নফসাই কে কানির মাঝে 1 লক্ষ টাকা খরচ হয়, যে হানির মাঝে 2 লক্ষ টাকা, 5 কানির মাঝে 5 লক্ষ টাকা। এ কারণে লবণ চাষের দাম জমিনের দাম বাড়ি জনে আর ফুসানি বাড়ি। কিন্তু যারা আগেভাগেই উৎপাদনে নেমেছেন, অপ্রত্যাশিত দরপতনে তাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। গত মৌসুমে কারখানায় প্রতিমণ লবণ 450 থেকে 500 টাকায় বিক্রি হলেও এবার তা নেমেছে 300 থেকে 350 টাকায়। এখন তো মনে করেন সিজন একটু ডাল, এখন তো লবণ উৎপাদন শুরু। এই পরিস্থিতি থাকলে তাহলে চাষিরা লসে পড়লে এই লবণ উৎপাদনের ক্ষেত্রে অনেক বড় একটা কি দশ নামে আসবে।
দেশের মোট চাহিদার ৯০%-এরও বেশি লবণ উৎপাদন হয় কক্সবাজার জেলায়। কক্সবাজারের ৯ উপজেলা ও চট্টগ্রামের বাঁশখালীতে প্রায় ৪০,০০০ চাষি লবণ উৎপাদনে জড়িত। তাদের লবণ চাষে সহায়তা করতে সহজ শর্তে ঋণ সহায়তা সহ সব ধরনের সহায়তা দিচ্ছে লবণ শিল্প উন্নয়ন কার্যালয়। মানে প্রান্তিক চাষিদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা প্রত্যেক চাষিদেরকে মাথাপিছু ৫০,০০০ টাকা করে ঋণ প্রদান করি একদম সহজ শর্তে ৫% ইন্টারেস্টে। এবং এর বাইরেও বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সব তফসিলভুক্ত ব্যাংকগুলো থেকেও ঋণের ব্যবস্থা করা হয়েছে, যে কৃষি ঋণ যেটা 4% রেয়াতি সুদে, সেখানেও কৃষি পণ্য হিসেবে লবণকে ট্রিট করে চাষিদের জন্য একর প্রতি ১,৫৩,০০০ টাকা করে ঋণের ব্যবস্থা করা হয়েছে। দেশের ৬৩ বছরের ইতিহাসে গত মৌসুমে সর্বোচ্চ প্রায় ২৪ লাখ টন লবণ উৎপাদন হয়। চলতি মৌসুমে রেকর্ড ২৬ লাখ টন লবণ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য অন্তত ১,৯০০ কোটি টাকা। এখন কক্সবাজার। মাগুরায় নিয়ম না মেনেই ফসলি জমিতে তৈরি করা হয়েছে কার্বনের কারখানা। পাটকাঠি পোড়ানোয় সৃষ্টি হয়েছে কালো ধোঁয়া। এতে দেখা দিয়েছে জ্বর, শ্বাসকষ্ট, সর্দি কাশি সহ নানা রোগ। এই অবস্থায় দ্রুত কারখানা বন্ধের দাবি স্থানীয়দের। একাধিক পরিবেশ অধিদপ্তর থেকে কারখানাটি বন্ধ করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। বিশ্বজিৎ বাপির তথ্য ছবিতে থাকছে বিস্তারিত। মাগুরার শ্রীপুর উপজেলার নাকল বরিয়ালদহ মাঠ। বিভিন্ন পরিবহনে করে আসছে পাটকাঠি, স্তূপ করে রাখা হচ্ছে মাঠেরই একপাশে। এগুলো চুল্লিতে ফেলে তৈরি করা হয় ছাই, যা ব্যবহার হয় কার্বন হিসেবে। পরে তা বস্তায় ভরে রপ্তানি করা হয় বিদেশে। তবে স্থানীয়দের অভিযোগ, পুরো এই কার্যক্রমে মানা হয় না বিধিনিষেধ। পাটকাঠির কালো ধোঁয়ায় নষ্ট হচ্ছে পরিবেশ, এলাকায় বাড়ছে সর্দি, কাশি, শ্বাসকষ্ট সহ নানা রোগ। ছায়ের কারণে উর্বরতা হারাচ্ছে ফসলি জমি। প্রচুর ধুমোয় গন্ধে থাকা যায় না, ফসলের ক্ষতি হয়। এই শ্বাসকষ্ট যারা আছে তারা থাকতে পারে না। ছায়ের ফ্যাক্টরির জন্য আমাদের ধানের যেসব আবাদি জমি এটা সম্পূর্ণই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারখানা বন্ধের দাবিতে একাধিকবার মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি হলেও মেলেনি প্রতিকার। একাধিকবার পরিবেশ অধিদপ্তর থেকে এসে কারখানাটি বন্ধ করা হলেও কিছুদিন পর আবারও চালু হয়ে যাচ্ছে। এ অবস্থায় স্থায়ী সমাধান চান স্থানীয়রা। ছোট ছোট শিশু যা এলাকায় আছে এদের জীবনও বিপন্ন। এরা দেখা যাচ্ছে কি যে কুয়াশার ভিতরে সাইড ধোয়ায় এদের নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। এখানে শিশুদের এবং বৃদ্ধদের এদের প্রায় নেবুলাইজ করতে হয়, কারণ কি শ্বাসকষ্ট ভোগে। বিশেষজ্ঞরা বলছেন, এসব ছাই রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় হলেও পরিবেশের উপর তা বিরূপ প্রভাব ফেলে। তাই এসব ছাই পরিবেশের সাথে মিশে প্রকৃতিতে বাড়ছে কার্বনের মাত্রা, গরম হচ্ছে তাপমাত্রা। পাটকাঠি দহনের ফলে যে কার্বনগুলো আমরা সংগ্রহ করে বিদেশে হয়তো বা রপ্তানি করা হয়, এই রপ্তানির ফলে কিছু বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতে পারি ঠিকই, কিন্তু এটা আমাদের জন্য বিশেষ ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এটা বৈদেশিক মুদ্রা আসলেও আমাদের পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। এ অবস্থায় শিগগিরই কারখানা বন্ধের দাবি স্থানীয়দের। এখন মাগুরা। গত ৩ দশকেও আধুনিকতার ছোঁয়া লাগেনি ঝালকাঠির বাস টার্মিনালে। বর্ষায় কাদাপানি আর শীতে ধুলাবালিতে ভোগান্তিতে যাত্রীরা। তবে পৌর কর্তৃপক্ষ বলছে একটি আধুনিক বাস টার্মিনাল নির্মাণের চেষ্টা চলছে। সহকর্মী আল আমিন তালুকদারের প্রতিবেদন। ১৯৯৮ সালে ঝালকাঠি পৌরসভার ১ একর জমিতে স্থাপন করা হয় জেলা বাস টার্মিনাল। যুগের পর যুগ পেরিয়ে গেলেও আধুনিকতার ছোঁয়া লাগেনি এই বাস টার্মিনালে। যাত্রীদের জন্য নেই বিশ্রামাগার ও টয়লেটের ব্যবস্থা। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে গন্তব্যে যেতে অপেক্ষা করতে হয় যাত্রীদের। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ধুলোবালিতে একাকার বাস স্ট্যান্ড এলাকা। খানাখন্দে ভরা টার্মিনালে বর্ষায় চরম ভোগান্তি হয় যাত্রীদের। টার্মিনাল চত্বরে পানি জমে যাওয়ায় বাস থামাতেও পড়তে হয় নানা সমস্যায়। অভ্যন্তরীণ ৮টি রুট সহ দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং ঢাকার সঙ্গে ২২টি রুটে প্রতিদিন অসংখ্য বাস চলাচল করে এই টার্মিনাল থেকে। প্রথম শ্রেণীর ঝালকাঠি পৌরসভার বাস টার্মিনালের এই বেহাল দশায় ক্ষোভের শেষ নেই যাত্রী ও পরিবহন শ্রমিকদের। বাস টার্মিনালে কোনো যাত্রী ছাউনি নাই, টয়লেট নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই। আষাঢ় মাস আইলে এ জায়গায় কোমর সমান পানি থাকে। বাস এদিনকার পোল্ট্রি খেয়েছে, অটো ৫-৬টা পোল্ট্রি খেয়েছে। বাস স্ট্যান্ড হোক আর প্লাস আমাদের এই যে পাবলিক টয়লেটের যে সমস্যাটা, এটাও যাতে সমাধান হোক। কর্তৃপক্ষ এটা সমাধান করে দিলে আমরা উপকৃত হব। পৌরসভা প্রশাসন বলছে আধুনিক বাস টার্মিনাল ও মার্কেট নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে। যে আমাদের একটি প্রকল্প রয়েছে সিটিসিআরপি প্রকল্পে, ওখানে আধুনিক বাস স্ট্যান্ড কাম
মার্কেট নির্মাণের একটা প্রস্তাবনা আমরা দিয়েছি। আমরা আশা করছি ওখানে জমি নিয়ে কোনো সমস্যা নেই, অচিরেই আমরা এই কাজটা শেষ করতে পারবো। দেশের বিভিন্ন জেলায় আধুনিক বাস টার্মিনাল নির্মাণ হলেও পিছিয়ে ঝালকাঠি। যাত্রী ভোগান্তি বিবেচনায় দ্রুত পদক্ষেপের তাগিদ এলাকাবাসীর। এখন ঝালকাঠি। এখন সকালে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম আরও একবার। দেখছেন এখন সকাল। এবারে দেশের বাইরের প্রসঙ্গ। মালয়েশিয়ার সাধারণ ক্ষমার অধীনে অবৈধ প্রবাসীদের প্রত্যাবাসনের সুযোগ শেষ হবে আগামী 31 ডিসেম্বর। বিচারের মুখোমুখি হওয়া ছাড়া শুধুমাত্র জরিমানা দিয়ে দেশে ফেরারের সুযোগ কাজে লাগাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। এরই মধ্যে মালয়েশিয়া ছেড়েছেন 1,86,000-এর বেশি বিদেশি নাগরিক। মালয়েশিয়া থেকে শাহরিয়ার তারিকের প্রতিবেদন। মার্চ থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে নাম নিবন্ধন করেছেন 2,16,000-এরও বেশি বিদেশি। নিবন্ধিত বাংলাদেশির সংখ্যা 31,000 ছাড়িয়েছে। অভিবাসন বিভাগের তথ্য মতে এখনো পর্যন্ত মালয়েশিয়া ছেড়েছেন প্রায় 2 লাখ নিবন্ধিত বিদেশি নাগরিক। তবে সাধারণ ক্ষমার এ সুযোগ নিতে শেষ পর্যন্ত অপেক্ষা না করার পরামর্শ দিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। 31 ডিসেম্বর পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিনেও ইমিগ্রেশন কাউন্টারের সেবা চালু থাকবে বলেও জানানো হয়েছে। সাধারণ ক্ষমার অধীনে কোনো রকম বিচারের মুখোমুখি হওয়া ছাড়াই নামমাত্র জরিমানা দিয়ে দেশে ফেরার সুযোগ নিচ্ছেন বাংলাদেশিরাও। যে দলে আছেন অর্থনৈতিক মুক্তির আশায় মালয়েশিয়া আসা বহু নতুন প্রবাসী, যাদের অধিকাংশই দালাল চক্রের প্রতারণার শিকার। এছাড়াও দীর্ঘদিন কর্মহীন থাকায় দেশে ফেরা ছাড়া আর কোনো বিকল্প উপায় নেই তাদের কাছে। 11 মাসের মধ্যে মোটে আমি 8 মাস কাজ করছি, 3 মাস হলো আমি বসে আছি, যে একটা কাজও আমার মিলতেছে না। কোম্পানির কাজের মধ্যে জুলুম করে অনেক, এই কারণে আমি চলে যেতেছি। মনে করেন যে 8 ঘন্টা বেসিক করার পরে আমাকে 2 ঘন্টা ফ্রি খাটায় নেয় আর কি। এদিকে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের ধরতে অভিযান আরও জোরদার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিদিনই মালয়েশিয়ার কোথাও না কোথাও চলছে তল্লাশি, এতে আটক হচ্ছেন বাংলাদেশিরাও। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত 15,000-এর বেশি অভিযানে 35,000-এর বেশি ভিনদেশি অবৈধ নাগরিককে আটকের তথ্য দিয়েছে অভিবাসন বিভাগ। যদিও অন্য উপায় না থাকায় ঝুঁকি নিয়ে দেশটিতে থাকতে বাধ্য হচ্ছেন কেউ কেউ। একটা অবৈধ লোক দেশে যেতে গেলে অ্যাপয়েন্টমেন্ট লাগে। মালয়েশিয়া ইমিগ্রেশনের প্রত্যেকটা ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট টোটালি ক্লোজ, যার কারণে নতুন কোনো প্রবাসী দেশে যাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে না। অনেকের কাছে টাকা নাই, এখন ওরাও চাইতেছে যে না যায়া যদি সামনে কোনো একটা সুযোগ কাজে লাগাইতে পারে বা সুযোগ দেয়, তাইলে ভিসা করবে, ভিসা করে এখানে থাকবে। আর যারা নিয়ম মেনেই মালয়েশিয়ায় অবস্থান করছেন তাদের অনেকেরই অভিযোগ অস্বাস্থ্যকর আবাসন, নির্যাতন ও বেতন ভাতার জটিলতা নিয়ে। 3 মাসের বেতন না পাওয়ার অভিযোগ নিয়ে সম্প্রতি হাই কমিশনে আসেন অর্ধশতাধিক বাংলাদেশি, যা সমাধানে কাজ করছেন সংশ্লিষ্টরা। আরও চাঞ্চল্যকর তথ্য, ক্লাংয়ের একটি কারখানায় বাংলাদেশিদের বকেয়া বেতনের পরিমাণ প্রায় 2,24 লাখ টাকা। এখন মালয়েশিয়া। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি, যা পানি গরম করে 20% কম বিদ্যুৎ খরচে, আর একবার অন করলেই পানি গরম থাকে 24 ঘন্টা। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর দায়িত্বে থাকা জেনারেল ইগোর কিরিলোভকে হত্যার দায় স্বীকার করেছে ইউক্রেন। প্রতিক্রিয়ায় কিয়েভকে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি মস্কোর। এই অবস্থায় উচ্চ পদস্থ সেনা কর্মকর্তাদের পাশাপাশি বিজ্ঞানী ও কেমিস্টদের নিরাপত্তা বাড়ানোর সুপারিশ করেছে রাশিয়ার প্রতিরক্ষা বিভাগ। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, তুরস্কের সাফল্যের পর রুশ ভূখণ্ডে গুপ্ত হামলা চালিয়ে রাশিয়া সহ পুরো পৃথিবীকে একটি স্পষ্ট বার্তা দিতে সক্ষম হয়েছে কিয়েভ। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। মঙ্গলবার সকালে রাশিয়ার মস্কোয় এক সহকারীকে নিয়ে নিজের আবাসিক ভবন থেকে বের হচ্ছিলেন রুশ পারমাণবিক, জৈবিক এবং রাসায়নিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলোভ। গাড়িতে উঠবেন ঠিক আগ মুহূর্তে আচমকা এক বিস্ফোরণ। ঘটনাস্থলেই সহকারী সহ নিহত রুশ প্রতিরক্ষা বিভাগের এই হাই প্রোফাইল জেনারেল। হামলার পর প্রকাশিত ড্যাশক্যাম ভিডিও পর্যবেক্ষণ ও প্রাথমিক তদন্তের পর মস্কোর গোয়েন্দা বিভাগ জানায়,
গাড়ির পাশে পার্ক করা একটি বৈদ্যুতিক স্কুটারে আগে থেকেই রাখা ছিল ৩০০ গ্রাম ওজনের বিস্ফোরক। মূল ঘটনাস্থলের দূর থেকে ঘটানো এই পূর্ব পরিকল্পিত গুপ্ত হত্যার দায় স্বীকার করেছে ইউক্রেনীয় গোয়েন্দা বিভাগ সিকিউরিটি সার্ভিস অফ ইউক্রেন বা SBU। এমনকি এই গুপ্ত হত্যার আগের দিন টেলিগ্রাম পোস্টে কিয়েভের সিকিউরিটি সার্ভিস দাবি করে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহার করে ইউক্রেনীয় সেনাদের হত্যার পেছনে জেনারেল কিরিলোভ পরোক্ষভাবে জড়িত ছিলেন। রুশ জেনারেল ও তার সহকর্মী নিহত হওয়ার পর এ ঘটনার তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে মস্কো। ভিন্ন এক প্রতিক্রিয়ায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় কিরিলোভ নির্ভীক যোদ্ধার মতো মাতৃভূমির জন্য লড়েছেন। আর কিয়েভকে হুঁশিয়ারি দিয়ে সাবেক রুশ প্রেসিডেন্ট ও সিকিউরিটি কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, এই হত্যাকাণ্ডের চরম প্রতিশোধ নেবে মস্কো। Сегодня в результате теракта погиб наш коллега и наш товарищ Игорь Анатольевич Кириллов. Он был военачальником, преданным и своему долгу и присяге. রুশ গণমাধ্যম আরটির তথ্য বলছে, ক্রেমলিনের ধারণাই ছিল না ইউক্রেন এমন পরিকল্পিত গুপ্ত হামলা চালাতে পারে। ইউক্রেনীয় সংবাদ সংস্থার দাবি, মস্কো কিয়েভের ওপর আগ্রাসন শুরুর পর এই প্রথম হাই প্রোফাইল কোনো সেনা কর্মকর্তাকে সরানোর পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত করল জেলেনস্কির গোয়েন্দা বিভাগ। আর নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, কুর্স্কের সাফল্যের পর রুশ ভূখণ্ডে গুপ্ত হামলা চালিয়ে রাশিয়া সহ পুরো পৃথিবীকে একটি স্পষ্ট বার্তা দিতে সক্ষম হয়েছে কিয়েভ। যুদ্ধের পরিণতি নিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিন যে আত্মবিশ্বাস দেখাচ্ছেন, এই হামলার পর তার টনক নড়বে। Message sent by Ukraine to Russia and the whole world, and the message is that we can do it. We can assassinate senior important figures within the Russian political and military establishment just 4 miles east of the Kremlin. রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভার আনুষ্ঠানিক কোনো বিবৃতি গণমাধ্যমে প্রচার না হলেও ক্রেমলিন সূত্রের বরাতে বিবিসি জানায়, মুখ্য সচিবদের সাথে রুদ্ধদ্বার বৈঠকের পর জাকারোভা মন্তব্য করেন, বিশ্বজুড়ে রাশিয়ার প্রতিপক্ষ ছড়িয়ে আছে। যদিও বিশ্লেষকদের দাবি, রুশ ভূখণ্ডে কোনো হামলা হলে মস্কো বরাবরই এই একই বিবৃতি দিয়ে থাকে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শেষ করছি এখন সকাল, তার আগে শিরোনামগুলো আরও একবার। D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশরের কায়রো গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিন মাসে কোনো কোনো ওষুধের দাম বেড়েছে 110% পর্যন্ত। ডলার সংকট অন্যতম কারণ বলছে কোম্পানিগুলো। মধ্যরাতে রাজধানীর কাপ্তান বাজারে যৌথ বাহিনীর অভিযান, অবৈধ দোকান উচ্ছেদ, জরিমানা। মালয়েশিয়ায় চলতি মাসেই শেষ হচ্ছে জরিমানা দিয়ে অবৈধদের দেশে ফেরার সুযোগ, কাজে লাগাচ্ছেন বাংলাদেশিরাও। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।